এবার আমরা আসলাম ৬০তম অধ্যায়ে এসে উপস্থিত হয়ে গেছি, দশম স্কন্ধের। এই অধ্যায়ে রুক্মিণীর অহংকার চূর্ণের কথা লেখা আছে। রুক্মিণীর মনেতে একটু অহংকার এসেছিল, গর্ব এসেছিল যে কৃষ্ণ সবসময় আমার ঘরে থাকে, উঠতে বসতে খাইতে শুইতে চলতে ফিরতে সবসময় তিনি আমার ঘরে থাকে। আমার রূপে আমার যৌবনে আমার গুণেতে কৃষ্ণ মুগ্ধ, এই জন্য আর অন্য কারোর ঘরে যায় না। এই অহংকারটা তিনার মধ্যে ছিল। এক রূপের অহংকার, এক যৌবনের অহংকার, আর এক কুলের অহংকার। বিশাল বড় কুল, বলেছেন। এই বেশ কয়েকটি অহংকারে তিনি এত গর্বিত হয়েছেন, যার কারণে কৃষ্ণ ওখানে সুখে থাকতে পারছেন না। যেখানে ঐশ্বর্য জ্ঞান থাকে সেখানে সুখ নেই কৃষ্ণের, মাধুর্য জ্ঞান নিতে সুখ, বুঝলেন? এই জন্য কৃষ্ণ সেখানে শান্তি পাচ্ছেন, সুখ পাচ্ছেন না। রুক্মিণীর হৃদয়ে মানে তিনি দাঁড়াতে পারছেন না, এমন অবস্থা হচ্ছে। এই জন্য একদিন ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন যে তাহলে রুক্মিণীর এই দর্পকে চূর্ণ করতে হবে, অহংকারকে চূর্ণ করতে হবে। একদিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে শয়ন করেছেন, রুক্মিণী বাতাস করতেছে গোবিন্দের কাছে বসে, বাতাস করতেছে। গোবিন্দ এখন প্রসঙ্গ তুলেছেন কথা, বলছেন রুক্মিণী তুমি না আমাকে বিয়ে করে মস্ত করে ভুল করেছ। আসলে তোমার এই রূপের মর্যাদা আমি দিতে পারি নাই, পারবো না। তোমার এই রূপ যৌবন গুণ কুল কোনোটার সঙ্গে আমার তুলনা হয় না। আমার তো সেই নাই সেই রূপ, নাই সেই যৌবন, নাই সে কুল, আর নাই সেই কিছু। তোমারে বিয়ে করার জন্য কত রাজরাজারা এসেছিল, রাজকুমাররা এসেছিল, আর তুমি তাদেরকে বিয়ে না করে আমারে বিয়ে করার প্রস্তাব দিলে, আর আমাকে বিয়ে করে তুমিও মস্ত বড় ভুল করলে। সারাটা জীবন তুমি কোনো সুখ পেলে না, শান্তি পেলে না, আনন্দ পেলে না, আরাম পেলে না, কিচ্ছুই না। আমিও দিতে পারলাম না তোমার প্রয়োজনীয় জিনিসগুলো। তাই এখনো সময় আছে, তুমি না হলে বাপের বাড়ি চলেই যাও, আর তোমার ইচ্ছা মতো কোনো পুরুষকে বিয়ে করে সুখে শান্তিতে থাকো, ঘর করো। যে তোমার রূপের মর্যাদা দিবে, গুণের মর্যাদা দিবে, তাকে বিয়ে করো। বিয়ে করে তুমি সুখে শান্তিতে ঘর করো বলে গোবিন্দ বলছেন। কথাটা শোনার পরে রুক্মিণীর মনে একটা ধাক্কা লেগে গেল। মনে হয় কৃষ্ণ আমাকে ত্যাগ করে দিবেন, বলেছেন কৃষ্ণ আমাকে ত্যাগ করে দিবেন। রুক্মিণীর সঙ্গে শরীর কাঁপতে শুরু হয়ে গেছে, কাঁপতে কাঁপতে হাত থেকে পাখাটা পড়েই গেল। রুক্মিণী নিজেই মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেছিলেন। গোবিন্দ তখন পালং থেকে লাফ দিয়ে উঠলেন, উঠে রুক্মিণীকে তুলে খুলে বলে, আরে তোমার সঙ্গে একটু মজা করলাম। সংসারের মানুষ তো কত মজা করে স্ত্রীর সঙ্গে, স্বামী স্ত্রীর মধ্যে কত হাসি মজা ঠাট্টা হয়, তাই তোমার সঙ্গে একটু হাসি মজা ঠাট্টা করলাম। বাস্তবে তো ওর অহংকারকে চূর্ণ করার জন্য, গর্বকে চূর্ণ করার জন্য। এইভাবে রুক্মিণীর অহংকারকে শ্রী গোবিন্দ চূর্ণ করেছিলেন। এবার দেখেন, দেখতে দেখতে 18 বছর গত হয়ে গেল। 18 বছর গত হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণের 16,108টি কন্যাও জন্ম নিল, আর 1,61,080টি পুত্র সন্তান জন্ম নিল। প্রত্যেকের ঘরে 10টা করে পুত্র সন্তান দিয়েছেন, সেই অনুসারে হয়েছে। একদিন সকালবেলা প্রদ্যুম্ন এসে দ্বারকায় উপস্থিত, রুক্মিণীর ঘরে এসে উপস্থিত। মা মা দরজা খোলো, দরজা খোলো বলে ডাকছে। রুক্মিণী দরজা খুলে চাকিয়ে দেখারি, দেখতে একেবারে কৃষ্ণের মতন, কৃষ্ণের ছেলে দেখতে একেবারে কৃষ্ণের মতন, হুবু হুবু। আশ্চর্য, এবারে এদিকে কৃষ্ণ তো ঘুমিয়ে আছেন, আর এদিকে নতুন নববধূ নিয়ে দাঁড়িয়ে আছে ছেলে। ব্যাপার কি, এটা কি আমার ছেলে নাকি? মনে হচ্ছে যে সতিকা গৃহ থেকে যে ছেলেটা হারিয়ে গেছিল, এ কি সেই ছেলে? চিন্তা করছেন, জিজ্ঞেস করবেন। এমন সময় নারদমণি সেখানে উপস্থিত। নারদমণি তখন সব ঘটনা খুলে বললেন।
খুলে বলার পরে এইবার পরিচয় হলো। আনন্দমুখে হাসি মুখে নববধূকে বরণ করে ঘরে নিয়ে গেলেন। আর দ্বারকাবাসীরা এখন কে কৃষ্ণ আর কে প্রদ্যুম্ন চিনতেই পারে না। কৃষ্ণ গেলে মনে করে প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন গেলে মনে করে কৃষ্ণ। একই রকম চেহারা, একই রকম সব কিছু, এমন হয়েছিল। আর তার সঙ্গে উদ্ধবও দেখতে কৃষ্ণের মতন ছিলেন, একই রকম। তো তিনজন লোক যদি একই রকম থাকে তাহলে চিনবে কেমন করে কে উদ্ধব, কে কৃষ্ণ আর কে প্রদ্যুম্ন? এমন সংশয়ের মধ্যে পড়েছিলেন। তারপরে অষ্টপাষ্টরানীর 10টি করে পুত্র, একটা করে সন্তানের নাম দিয়েছেন প্রত্যেকের। কার কার ছেলের কি কি নাম ছিল? হ্যাঁ, 1,61,000 নাম তো উচ্চারণ করা সম্ভব নাকি? কিন্তু ভাগবতে মুখ্য মুখ্য অষ্টপাট্রাণীর সবার নাম দিয়েছেন। 8 জন পাট্রাণীর থেকে যে সমস্ত সন্তান জন্ম নিয়েছিল এদের সবার নাম দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, প্রদ্যুম্নের প্রথম স্ত্রী হলেন রতিদেবী। রতিদেবীকে বিবাহ করে তিনি নিয়ে আসছেন। বিবাহ করে নিয়ে আসার পরে কিছুদিন পরে শুনতে পাচ্ছেন ওনার মামাতো বোনের বিয়ে হচ্ছে। মামাতো বোন রুক্মির কন্যার বিবাহ হবে। তো অনেক দিন ধরে তো আসা যাওয়া নেই, বহুদিন গত হয়ে গেছে। ওই ঝগড়াঝাটির পরে রুক্মিণী আর কোনোদিন বাপের বাড়ি যায় নাই। 18 বছর হয়ে গেছে, এখনো বাপের বাড়িই যায় নাই রুক্মিণী। ওই যে ঝগড়া হয়েছিল সেই ঝগড়ার থেকে, অশান্তি থেকে যায় নাই। এখন শুনছেন তিনার ভাইয়ের মেয়ে বিয়ে। তো রুক্মিণী তখন প্রদ্যুম্নকে বলছেন, প্রদ্যুম্ন তোর মামাতো বোনের বিয়ে হচ্ছে রে, তো তুই যা। মামাতো বোন নিমন্ত্রণ আসছে। নিমন্ত্রণ যখন এসেছে এখন অন্য কেউ তো যাবে না, কৃষ্ণ তো যাবেই না, তা তুই যা মামার বাড়ি। মামাতো বোনের বিয়ে যখন হচ্ছে যা। প্রদ্যুম্নকে পাঠিয়েছেন। প্রদ্যুম্ন মামাতো বোনের বাড়ি বিয়ে দেখতে গিয়ে সে মামাতো বোনকে বিয়ে করে নিয়ে চলে এসেছে, বলেছেন। রুক্মিণী আর কিছু বললেন না, স্বয়ংবর সভা, মালা দিয়ে দিয়েছে গলায়। মামা ওখানে উল্টা হয়ে গেল, ওখানে মামাতো বোন আর পিসাত্ত ভাই। আর আগে হয়েছিল পিসাত্ত ভাই মামাতো বোন, না কৃষ্ণ থেকে পিসাত্ত বোন মামাতো ভাই, উল্টা হয়েছিল। এখন উল্টা হয়ে গেল, বিপরীত হয়ে গেল। এখন রুক্মিণী কেন কিছু বললেন না? যাক, আমার মেয়েটা গেলে তো তার পিসির সেবাই করবে, তার পিসির সেবাটাও করবে, থাক পিসি। এই জন্য তিনি আর কিছু বললেন না, বাধা দিলেন না। এবার প্রদ্যুম্ন তো বিয়ে করে নিয়ে চলে এসেছে। তা আনার পরে এখন নববধূ রূপে গ্রহণ করা হয়ে গেল। এখন পিসি হয়ে গেল শাশুড়ি মা। হ্যাঁ, পিসিকে খুব আদর যত্ন, সেবা যত্ন করা হয়। এতদিন পরে পিসিকে পেয়ে, জন্মের পরে পিসিকে দেখেই নেই। এই যে রুক্মির কন্যা রুক্মবতী নাম ছিল, সে তো জন্মের পরে তার পিসিকে দেখেই নেই, খালি শুনেছে। আর এখনকার বিয়ের পরে সে পিসিকে দেখতে পেয়েছে, কত আনন্দ, কত আরাম, শাশুড়ি আছেন। কিছুদিন পরে রুক্মী গর্ভবতী হলেন। তার থেকে এক ছেলে জন্ম নিল, অনিরুদ্ধ। ভগবান এখন নাতি পেয়ে গেছেন, ছেলে হয়ে গেল, ছেলে বিয়ে করে গেল, ছেলের ঘরে নাতিও পেয়ে গেলেন। খুব আনন্দেই আছেন, সবারই এরকম হচ্ছে, চলছে, বংশবৃদ্ধি হচ্ছে। এবার শ্রীকৃষ্ণের ছেলের দিকের নাতি অনিরুদ্ধ, আর ওদিকে রুক্মির ছেলের দিকের নাতনি, বুঝেছেন, হয়েছে। রুক্মি আবার বিয়ের প্রস্তাব দিয়েছেন কৃষ্ণের কাছে। হ্যাঁ, রুক্মি বিয়ের প্রস্তাব দিয়েছেন। হ্যাঁ, আমার মেয়ের দিকের নাতির সঙ্গে আমার ছেলের দিকের নাতনির বিয়ে, বুঝেছেন। কৃষ্ণ তখন ওই বিয়েতে রাজি হলেন না। না না না, এটা হয় না, এটা হয় না, এটা সম্ভব নয়। এখন রুক্মিণী বলছেন, হোক না, আমারই তো নাতনি,
এও আমার নাতি, ও আমার নাতনি। তা নাতি নাতনির মধ্যে বিয়ে হচ্ছে, তো কি হয়েছে? হ্যাঁ, তখন রুক্মিণী কবি জোর করলেন এবং বুঝাইলেন। তারপরে কৃষ্ণ রাজি হলেন যে ঠিক আছে, যা তাহলে হোক, তুমি যখন মানো না তো যা করো, বিয়ে রাজি হলেন। এখন বরযাত্রী কর্তৃক সারিয়ে অনিরুদ্ধকে নিয়ে একবার ঢাক ঢোল বাজিয়ে গিয়ে উপস্থিত, বরযাত্রী নিয়ে গেলেন। বিয়ের লগ্ন মধ্যরাত্রে, বিয়েতে লগ্ন থাকে, এতটা সময় বিবাহ হবে, লগ্ন একেবারে মধ্যরাত্রে, এত সময় কি করা যাবে? তখন রুক্মী বলছে, বিআই মশাই আসুন, তাহলে বসে পাশা খেলি। তখনকার দিনে রাজা রাজারা তো, হ্যাঁ, বলরামকে ডেকেছে, কৃষ্ণকে ডাকে নাই, বলরামকে ডেকেছে, বিআই মশাই আসুন, তাহলে বসে একটু পাশা খেলি। শুরু হয়েছে পাশা খেলা। তো প্রথম পাশা খেলা আরম্ভ হলো। পাশা খেলাতে রুক্মী হেরে গেলে, হারা যাওয়ার পরে পণ ধরেছে, এইবার যদি আমাকে হারাইতে পারো এত টাকা দিব, এত স্বর্ণ মুদ্রা দিব। আচ্ছা, শুরু হয়েছে খেলা। বলরাম, এখন বলরাম হেরে গেছে, দেও 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 স্বর্ণ মুদ্রা। বলরাম তোমার স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। স্বর্ণ মুদ্রা দিয়ে এখন দ্বিগুণ স্বর্ণ মুদ্রা ধরেছেন। প্রথমে মনে করো 100 স্বর্ণ মুদ্রা দিয়ে হয়েছে, আমি 1000 স্বর্ণ মুদ্রা করলাম, এখন তুমি আমাকে হারাতে পারো 1000 স্বর্ণ মুদ্রা দিব। ঠিক আছে, খেলা শুরু হয়ে গেল, বলরাম জিতে গেল। এখন রুক্মিণী 1000 স্বর্ণ মুদ্রা দিলেন, এবার 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দাবি না, তারপর 10,000, 1000 থেকে 10,000 গেছে, 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে খেলা শুরু হয়েছে। 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে যখন খেলা শুরু হয়েছে, তখন রুক্মী পরাজয় হয়ে গেলেন, হেরে গেছেন। কিন্তু হেরে গেলে কি হবে? তিনি তখন গুটি সব একত্র করলেন, আমি জিতলাম, আমি জিতলাম, আমি জিতলাম, চালাকি করে। কলিঙ্গ দেশের রাজা ছিল যারা, তারাও হাসতে শুরু করেছে। হ্যাঁ, ঠিকই তো, আরে বলরাম কি কোনোদিন খেলেছে নাকি? ওরা তো সারা জীবন গরু চড়িয়েছে, তো ওরা কি জানে পাশা গেলার মর্ম। হেরে গেছে। বলরামের তো আরো রাগ ঘটলো। তারপরে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা ধরলেন। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে ধরে খেলা শুরু হলো। সেই খেলাতেও বলরাম জিতেছেন, কিন্তু রুক্মী গুটি চুটি সব একত্র করে বলে দিয়েছেন, আমি জিতলাম, আমি জিতলাম, আমি জিতলাম। আর ওর সঙ্গে সবাই পক্ষ দিচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক, আমরা দেখেছি, আমরা দেখেছি, জিতেছে। বলরামের তো খুব ক্রোধ হয়ে গেছে। তারপরে 10 কোটি স্বর্ণ মুদ্রা পৌঁছল, 1 কোটি, তারপরে 10 কোটি স্বর্ণ মুদ্রা। 10 কোটি স্বর্ণ মুদ্রা যখন পণ ধরা হয়েছে, তখনও ও চালাকি করে বলছে আমি জিতলাম। তখন বলরাম আর সহ্য করতে পারেন নাই, একেবারে রেগে লাঙ্গল কাঁধে নিয়ে নিয়েছে, রেগে কাঁদল নিয়েছে। বল, সত্যি বল, তুই জিতলি না আমি জিতেছি? বল, আমি জিতেছি। আর ওর সঙ্গে বন্ধু বান্ধব যারা আছে সবাই বলতেছে। তখন আকাশবাণী হয়ে গেছে, আকাশবাণী হয়েছে যে রুক্মী মিথ্যে কথা বলতেছে, এই খেলাতে বলরাম জয় হয়েছে, বলরামের জিত হয়েছে। সবাই যেন শুনতে পেল। আর তখনই বলরাম রুদ্র মূর্তি ধারণ করে দিয়েছেন একবারে লাঙ্গল দিয়ে, শেষ মরে গেল। আচ্ছা, বিয়ে করতে গিয়ে দেখো বিয়ে মারামারি যুদ্ধ, বুঝেছেন? এখন বিয়ে হবে, খাওয়া দাওয়া হবে, আর কে খায়? মরা বাড়িতে আর কে খাবে? বিয়েও হলো না। শেষে কি করলেন? নববধূকে নিয়ে চলে আসলেন দ্বারকায়। আর দ্বারকায় আসার পরে বিয়ে হলো। এই রকম অবস্থা। মিথ্যাটা সহ্য করতে পারছেন না বলরাম। থাকতেই পারে। এখন মনুসংহিতাতে বলছেন দক্ষিণে মাতুল কন্যা বিবাহের এবং সেই থেকে প্রথা পড়ে গেল। এই জন্য দক্ষিণ আর পশ্চিম ভারতে গেলে পরে দেখবে মামাত্ম ভাই পিসাত্ম বোন, পিসাত্ম ভাই মামাত্ম বোনই বিবাহ, ওই প্রথার থেকে অনুসারে হয়, ওই প্রথা অনুসারে হয়। এই জন্য এক এক জায়গায় এক এক রকম প্রথা দেখবেন। কোথায় দেখবেন উৎসব অনুষ্ঠান মাছ মাংস ছাড়া হয় না,
যত উৎসব অনুষ্ঠান মাছ মাংস ওটা প্রথা, দেশাচার। আবার কোথায় মামাত্মবন বিষাত্মবনে বিবাহ, কোথায়ও দেখবেন যে কোনো উৎসব অনুষ্ঠানে মদ ছাড়া কোনো কথা নেই। হ্যাঁ, উৎসব দিলেই মদের বোতল আসবেই, মদের ভাণ্ড আসবেই, এই শুরু হয়েছে। তো মনু বলছেন এইগুলা একটা দেশাচার হয়ে গেছে, বুঝেছেন? এইটা ছাড়া ওই হবে না, ওইটা ছাড়া ওই হবে না, এরকম পরিস্থিতি দেশের মধ্যে হয়েছে। সমাজে অধিক ধর্ম জাতি দেশ বিশেষ, সময় অনুসারে জাতি ধর্ম বিশেষ কুলাচারটাও মানতে হয়। গ্রামাচার পরিগ্রহ সর্বত্র যথোচিতম বলছেন। কিন্তু আগে দেখতে হবে যে দেশের যে আচার, এই আচারের সঙ্গে শাস্ত্রের কতটা মিল আছে। যদি শাস্ত্রের মিল না থাকে তো ওই আচার মানতে যাবেন না, এতে তো হিতে বিপরীত হয়ে যাবে। আর দেশাচার কুলাচারের শাস্ত্রে কতটা মিল আছে দেখো। এক বাড়িতে একজনের মেয়ে বিয়ে হচ্ছে, তো একটা বিড়াল ঢেকে রেখেছে, ঝাঁপ ঢেকে রেখেছে। ওই বাড়ি দেখেছে, দেখে ওই বেচারা তার বাড়ির মেয়ে বিয়ের সময় একটা বিড়াল নিয়ে আসে, গো বিড়াল ঢেকে রাখতে হবে তো মেয়ে বিয়ে দিব। বিড়াল কেন, অমুকের বাড়ি দেখে এসেছি। আচ্ছা, বিড়ালে উৎপাত করে, এটার মধ্যে মুখ দেয় সেটার মধ্যে মুখ দেয়, নষ্ট হবে, এই জন্য তারা বিড়ালটাকে ঢেকে রেখেছিল। তাই বলে কিন্তু প্রথা হয়ে গেল যে মেয়ে বিয়ে দিতে গেলে বিড়াল বেঁধে রাখতে হবে। এইরকম কিছু কিছু জায়গায় প্রথা দেখা দেখি শুরু হয়ে যায় প্রথা, কিন্তু শাস্ত্রের সঙ্গে কতটা মিল আছে সেটা দেখতে হবে। এই জন্য বলছেন গ্রামাচার ও পরিগ্রহ। গ্রামাচার দেশাচার নিয়ে দেখলে হবে না, দেখো শাস্ত্রে কতটা মিল আছে, ততটা পালন করো, এতে তোমার লাভ হবে, মঙ্গল হবে।